গণভোট করে করবেন নাকি জুলাই চার্টার করার মধ্যে দিয়ে অন্য কোনোভাবে করবেন, সকল রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু এটা এখনই করতে হবে, আগামী নির্বাচনের আগে। আগামী নির্বাচনটা হবে আসলে সংস্কারের ভিত্তিতে, নির্বাচনের পরে সংস্কার হবে না, নির্বাচনের আগেই সংস্কার করতে হবে। যে টাইম ফ্রেমের মধ্যে আপনারা নির্বাচন চাচ্ছেন তখনই করেন, কিন্তু সংস্কারটা আগেই করতে হবে। সংস্কারই হচ্ছে আগামী নির্বাচনের বৈধতা। সংস্কার ছাড়া আগামী নির্বাচন হবে স্রেফ প্রধান উপদেষ্টা যে একটা সবচেয়ে ভালো নির্বাচন করতে চেয়েছেন, উনি সবচেয়ে ভালো নির্বাচন করতে পারবেন না সংস্কার ছাড়া। মানে বাংলাদেশের যে 3-4টা নির্বাচনকে সবাই মেনে নিয়েছে তার চেয়েও খারাপ নির্বাচন হবে এবার। ইতিমধ্যেই আপনি বিভিন্ন স্থানীয় পর্যায়ে আমরা তো যাই, সেখানে এই গুঞ্জনগুলো উঠেছে যে আমরা ভোট কেন্দ্র দখল করব। এই মনোভাব দেখা যাচ্ছে, এটা খুবই ভয়ঙ্কর। সংস্কারের পরে গতকালও আমরা নীলফামারীতে বললাম যে এই ধরনের একটা নির্বাচন যদি হয়, এটা হবে গণ অভ্যুত্থানের গায়ে সবচেয়ে বড় কালিমা মানে লেপন করা। এই কালিমাটা যারা লেপন করতে চাচ্ছেন তারা সাবধান হয়ে যান। ব্যাপারটা হচ্ছে যে কেন এনসিপি এখন, ব্যাপারটা এমন হয়ে গেছে যে এনসিপি সংস্কার চাই, এই কারণে কেউ কেউ অযৌক্তিকভাবে সংস্কার বিরোধিতা করছে। এটা করার কোনো দরকার নেই। সংস্কারটা এনসিপির কোনো এজেন্ডা না, সংস্কারটা ন্যাশনাল এজেন্ডা। এবং আমরা যেহেতু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া একটা দল, আমরা মনে করেছি যে এই মুহূর্তে যেটা জনগণের আকাঙ্ক্ষা, এটা কাউকে না কাউকে বলতে হবে, কাউকে না কাউকে তুলে ধরতে হবে। 72 সাল থেকে এটাই ইতিহাস যে নির্বাচিত সরকারগুলো ক্ষমতায় এসে বারবার অনির্বাচিতভাবে ক্ষমতায় থেকে যাচ্ছে। আপনি 72 থেকে 75 সালে দেখেন, এবং এরপরে সামরিক শাসন, নানা ফরম্যাটের শাসনগুলো আমরা দেখলাম। এরপর নির্বাচনী ব্যবস্থা আসলো, এবং নির্বাচনী ব্যবস্থা এসে প্রত্যেকবার রাজনৈতিক দলগুলো যেটা করেছে, ক্ষমতা কোনো না কোনো ফরম্যাটে কুক্ষিগত করার চেষ্টা করেছে, এবং তার বিরুদ্ধে হয় গণ আন্দোলন হয়েছে, অথবা গণ আন্দোলন করার মতো ফোর্স যদি না থেকে থাকে তাহলে কু ঘটেছে। এবং কু ঘটার পেছনে এটাই ছিল যে আপনারা রাজনৈতিক সমাধান করতে পারছেন না, সুতরাং আমাদেরকে ক্ষমতা টেক ওভার করতে হবে, এটাই বলা হয়েছে। তাহলে এই যে বাংলাদেশে নানা ধরনের 1-11, আজকে আমাদেরকে 1-11 ভয় দেখানো হয় যে আমরা নাকি সংস্কারের কথা বললে নাকি 1-11 আসবে, কিন্তু 1-11 তো ঘটেছেই বাংলাদেশে এই রাজনৈতিক দলগুলোর মীমাংসার অভাবে, এবং রাজনৈতিক দলগুলো যে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চায় সেটার মানে একটা প্রতিক্রিয়া হিসেবেই তো এখানে 1-11 মতো ঘটনাগুলো ঘটেছে। তো নির্বাচিত সরকারগুলো যে এসে দেখেন, আমি বলছি নির্বাচিত সরকার, এবং নির্বাচিত সরকার মানেই গণতান্ত্রিক সরকার না। বাংলাদেশে নির্বাচিত সরকারগুলো গণতন্ত্র দিতে পারে নাই বাংলাদেশে। এই নির্বাচিত সরকারগুলো বরং বাংলাদেশে অনির্বাচিত শাসন নিয়ে এসেছে। এখন আমাদের সমস্ত সংস্কারের একটা প্রধান বিবেচনা হচ্ছে যে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে তাকে যদি মানুষ 50 বার ভোট দেয়, 50 বার ক্ষমতায় থাকবে, কিন্তু একবারও মানুষের ম্যান্ডেটের বাইরে গিয়ে ক্ষমতায় থাকতে পারবে না। একবার তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনবে, আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেবে, আবার আনবে। এই ইঁদুর খেলার দরকার নেই। আমরা একটা স্থায়ী ব্যবস্থা চাই যার মধ্য দিয়ে মানুষের ভোটের বাইরে আপনি একদিনও ক্ষমতায় থাকতে পারবেন না। এটাই মৌলিক সংস্কার। ফলে যারা নির্বাচনে দাবি জানাচ্ছে, সুষ্ঠু নির্বাচন তাদের ইস্যু না, তাদের ইস্যু হচ্ছে যে কোনোভাবে ক্ষমতায় যেতে হবে, নির্বাচনটাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে হবে। যারা মৌলিক সংস্কারের কথা বলছে তারাই আসলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পক্ষে। অর্থাৎ এনসিপি যে আজকে, এনসিপি সহ এখানে অন্যান্য সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, যারা মৌলিক সংস্কারের প্রশ্নে নিজেদের কমিটমেন্টটা দেখিয়ে এসেছেন, তারা আসলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চান। এমন না যে সুষ্ঠু নির্বাচন হলে তারাই ক্ষমতায় যাবেন, কিন্তু বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে তারা সুষ্ঠু নির্বাচনের কথাটা বলেছেন। এখন এই যে ক্ষমতাটা খর্ব করার কথাটা এসছে, মানে ক্ষমতাটাকে একটা সুনির্দিষ্ট জায়গার মধ্যে রাখার কথা এসছে, দেখেন যখনই বাংলাদেশে 2/3 পেয়েছে কোনো দল, প্রলয়নকারী সমস্ত ঘটনা তারা ঘটিয়েছে, মানে ডেভাস্টেটিং। আপনি 75 সালে 72 সালে সরকারের কাছে 2/3 আসন ছিল, তারা বাকশালে এনেছে বাংলাদেশে। তারপরে এই যে 2001 সালের পরে বিএনপি সরকার, তাদের কাছে 2/3 ছিল, তারা 14দশ সংশোধনী এনেছে, এবং 14দশ সংশোধনীর ফলে দেশে লগি বৈঠা হলো। এবং লগি বৈঠার ব্যাপারটা হচ্ছে, দেখেন লাশের উপর নৃত্য ঘটেছে এই ঢাকা শহরে, কি বর্বরতা। এবং এইটাকে আওয়ামী লীগ নাম দিয়েছে গণতন্ত্রের পুনরুদ্ধার। গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য তারা এই লগি বৈঠার তাণ্ডব করেছে, লাশের উপর নৃত্য করেছে। এবং এই লগি বৈঠার হাত ধরে বাংলাদেশে 1-11 এসছে, যে 1-11কে আবার আওয়ামী লীগ বলেছে যে এটা হচ্ছে আমাদেরই আন্দোলনের ফসল। এবং সেই 1-11 সরকারের সাথে, এই যে ভারতের প্রণব মুখার্জি তার বইয়ে তো লিখেছেন, 1-11 সরকারের সাথে আওয়ামী লীগের নেগোসিয়েশন করে কিভাবে তারা আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, এবং এই যে টানা 15 বছরের ফ্যাসিবাদ। তাহলে এই যে আবারও 2/3 ছিল যে দলের হাতে 14দশ সংশোধনী, তার ফলশ্রুতিতে আপনি দেখেন আমরা 15 বছর একটা ফ্যাসিবাদ করলাম, এবং যেটার সবচেয়ে বড় মানে ফ্যাসিবাদের মধ্যে আমরা থাকতে বাধ্য হলাম। এবং এটা সবচেয়ে বড় ভিকটিম আসলে ওই দল যারা 14দশ সংশোধনী করেছে। আজকে বিএনপি 20 বছর তারা লেজিটিমেট কায়দা জনগণ যে তাদের ভোট দিতে চায়, সেটাও বিএনপি বলছে তাদেরকে জনগণ ভোট দেবে, তো সেটার সুযোগও তো এই তাদের যে 14দশ সংশোধনী হলো, এটার কারণে তারা মানে সেটা থেকে বঞ্চিত হয়েছে। ফলে আমরা এই কারণে বিএনপির প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা এমন কোনো ক্ষমতা কাঠামোর পক্ষ নিয়েন না যেটা মানে প্রধান ক্ষমতার যিনি প্রধান তাকে কি লেভেল করে তোলে। এই যে একচেটিয়া ক্ষমতা, এটা আসলে ক্ষমতার যিনি প্রধান তাকে মানে একটা কি লেভেল করে তোলে, তাকে জোর করে টেনে নামানো ছাড়া, কিংবা এই যে শেখ হাসিনার পরিণতি হওয়া ছাড়া, এরশাদের পরিণতি হওয়া ছাড়া, শেখ মুজিবের পরিণতি হওয়া ছাড়া কিন্তু এই ক্ষমতা কাঠামোর অন্য কোনো কিছু আমাদেরকে দিতে পারে নাই। এই জন্য এইটা ওই দলের জন্য ভালো না। এবং আবারও যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো 2008-এর পরে, তাদের কাছে 2/3 ছিল, তারা তত্ত্বাবধায়ক বাতিল করে দিয়েছে।
এই জন্য এই 2/3 যেটা কিনা এই যে জাভেদ রাসিন ইতিমধ্যেই বলেছেন, এই 2/3 মূলত আসলে ভোটের পার্সেন্টেজে দেখতে গেলে 40%। এখানে ইসলামী আন্দোলনের আমাদের সম্মানিত আকন্দ ভাই আছেন, তারা কিন্তু সংখ্যানুপাতিকের কথা যে বলছেন এটা কিন্তু এই সমস্ত বিবেচনা থেকেই বলছেন যে আপনি আসলে যে আসনের মারপ্যাচ যে 2/3 পেয়ে যান, এটা আসলে ভোটের দিক থেকে দেখতে গেলে মেজরিটি মানুষ আপনাকে ভোট দিচ্ছে না। এই সমস্ত এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দিচ্ছে আসলে প্রধানমন্ত্রী। কেন প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে? এই জন্য সাংবিধানিক কাউন্সিলের কথা আসে, উচ্চকক্ষের কথা আসে। কিন্তু উচ্চকক্ষটাকে যদি আপনি এখন যখন আমরা উচ্চকক্ষের কথা বলি, তখন কোনো রাজনৈতিক দল, সেদিন বললাম যে রাজনীতিকে চালাকিতে পর্যবেসিত করেন না, খুব মাইন্ড করেছেন। কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন উচ্চকক্ষের কথাটা আনবেন, তারা বলবে যে আমরাও তো উচ্চকক্ষ চাই। কিন্তু উচ্চকক্ষটা তারা চাচ্ছেন হচ্ছে সংরক্ষিত মহিলা আসনের মতো করে। ওই উচ্চকক্ষ আমাদের দরকার নাই রাষ্ট্রের পয়সা খরচ করে। উচ্চকক্ষটা হইতে হবে ভোটের পার্সেন্টেজে, যেটা আমরা বলেছি যে আপনি সারা দেশে যত ভোট পার্সেন্টেজ পাবেন তার ভিত্তিতে 38% ভোট পেলে 38টা আসন থাকবে আপনার, 40% ভোট পেলে 40টা, 15% ভোট পেলে 15টা। এতে করে ছোট ছোট মাঝারি দল যাদের বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অবদান আছে, তারা উচ্চকক্ষে যেতে পারবে। এবং এই যে একচেটিয়া এক ব্যক্তির নির্দেশে সংবিধান সংশোধনী হয়ে যায়, এটা আটকানো সম্ভব হবে। এই যে বাংলাদেশে বড় বড় সংবিধান সংশোধন, এটা বলি আমি আমার কথাটা শেষ করবো, যে বাংলাদেশে বড় বড় যতগুলো সংবিধান সংশোধনী হয়েছে, যেটার ফলে আমাদের রাষ্ট্রের ক্যারেক্টার হয় এইদিকে অথবা ওই দিকে ঝুলে গেছে, এবং যার পেছনে আসলে জনগণের কোনো সম্মতি ছিল না, এগুলো তারা আসলে আমরা বলছি যে 2/3 জোরে করছে। কিন্তু আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন, এটা আসলে এক ব্যক্তির ইচ্ছায় হয়েছে। কিভাবে? একদিকে আপনার কাছে 2/3 আসন আছে, অন্যদিকে আপনি আবার পার্লামেন্টে 70 অনুচ্ছেদ করে রেখেছেন, যার ফলে আপনার সংসদ সদস্যরা, দলের সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে যেতে পারে না। একদিকে আপনার আনিত প্রস্তাবে দলের সদস্যদেরকে অবশ্যই হাত তুলতে হবে, হাত তোলা ছাড়া তাদের কোনো কাজ নাই। অন্যদিকে আপনার আছে 2/3। এই মিলে আসলে এক ব্যক্তি সমস্ত সংশোধনী করছে, দলের যিনি প্রধান। এই যে সর্বশেষ তত্ত্বাবধায়ক বাতিল যে করে দিলেন শেখ হাসিনা, দলেরই অনেকে এটার বিরুদ্ধে ছিলেন, অ্যামিকাস কিউরির এটার বিরুদ্ধে ছিলেন, তবু তিনি কিন্তু করে ফেলতে পেরেছেন, কারণ তার ইচ্ছা হয়েছে তিনি করবেন। এই যে নিজের ইচ্ছা হলে এমন সমস্ত রাষ্ট্রের পুরো ক্যারেক্টারটা বদলে দিতে পারা, এটা আটকাতে হবে। এই জন্যই আমরা বলছি যে গণতান্ত্রিক সংস্কারটা এভাবেই হবে, এখনই হতে হবে। এবং এটা আসলে পার্লামেন্টে গিয়ে 2/3 জোরে করার সংশোধনীর চেয়ে আলাদা একটা ব্যাপার। মানে পার্লামেন্টে গিয়ে যে আপনি সংশোধনী করবেন, এটা আমাদের আলোচকরা বলেছেন, এটা হয় আদালত বাতিল করে দিতে পারবে অথবা পরবর্তী সংসদ বাতিল করে দিতে পারবে। আমরা এই জিনিস চাই না, এখনই হতে হবে কনসেনসাসের ভিত্তিতে। কীভাবে করবেন সেটা আলোচনা করেন, গণপরিষদ করে করবেন, গণভোট করে করবেন, নাকি জুলাই চার্টার করার মধ্যে দিয়ে অন্য কোনোভাবে করবেন, সকল রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এটা এখনই করতে হবে, আগামী নির্বাচনের আগে। আগামী নির্বাচনটা হবে আসলে সংস্কারের ভিত্তিতে, নির্বাচনের পরে সংস্কার হবে না, নির্বাচনের আগেই সংস্কার করতে হবে। যে টাইম ফ্রেমের মধ্যে আপনারা নির্বাচন চাচ্ছেন তখনই করেন, কিন্তু সংস্কারটা আগেই করতে হবে। সংস্কারই হচ্ছে আগামী নির্বাচনের বৈধতা। সংস্কার ছাড়া আগামী নির্বাচন হবে স্রেফ প্রধান উপদেষ্টা যে একটা সবচেয়ে ভালো নির্বাচন করতে চেয়েছেন, উনি সবচেয়ে ভালো নির্বাচন করতে পারবেন না সংস্কার ছাড়া। মানে বাংলাদেশের যে 3-4টা নির্বাচনকে সবাই মেনে নিয়েছে, তার চেয়েও খারাপ নির্বাচন হবে এবার। ইতিমধ্যেই আপনি বিভিন্ন স্থানীয় পর্যায়ে আমরা তো যাই, সেখানে এই গুঞ্জনগুলো উঠেছে যে আমরা ভোট কেন্দ্র দখল করব। এই মনোভাব দেখা যাচ্ছে, এটা খুবই ভয়ঙ্কর। সংস্কারের পরে গতকালও আমরা নীলফামারীতে বললাম যে এই ধরনের একটা নির্বাচন যদি হয়, এটা হবে গণ অভ্যুত্থানের গায়ে সবচেয়ে বড় কালিমা মানে লেপন করা। এই কালিমাটা যারা লেপন করতে চাচ্ছেন তারা সাবধান হয়ে যান। মানে গায়ের জোর দেখে লাভ নাই। 24 প্রমাণ করেছে যে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আওয়ামী লীগকে আমরা মোকাবেলা করেছি অন্য কোনো কিছুই এর চেয়ে ভয়ের, মানে বাংলাদেশ তার সবচেয়ে খারাপটা দেখে ফেলেছে, এর চেয়ে খারাপ আর কিছু বাংলাদেশে হবে না। সুতরাং এই যে কোনোভাবে ক্ষমতায় যাওয়ার যে একটা মরিয়া প্রচেষ্টা, এটা থেকে বেরিয়ে এসে জনগণের স্বার্থটা মেনে নিলে, দলীয় স্বার্থের বাইরে এসে জাতীয় স্বার্থগুলোকে প্রাধান্য দিলে আপনাদের ক্ষমতাটাই মানে সেফ থাকবে। এইটুকু কাণ্ডজ্ঞান যদি না থাকে, তাহলে আপনি যে রাজনীতি করছেন এটা হচ্ছে আত্মঘাতী রাজনীতি। আমরা সকল দলের প্রতি অনুরোধ জানাবো যে আত্মঘাতী রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দিতে হবে। এটাই 24শে গণ অভ্যুত্থানের পরে পিপলস ম্যান্ডেট।